প্রবাহী সম্বন্ধে তোমাদের আগেই ধারণা আছে যে প্রবাহী বলতে বোঝায় যেই সব পদার্থ সহজেই এক স্থান থেকে অপর স্থানে প্রবাহিত হতে পারে তাদের বলা হয় প্রবাহী। যেমন কোনো স্থানে যদি কঠিন পদার্থ রাখো, দেখবে ও ওখানেই স্থির হয়ে বসে আছে, ও যেতে পারছে না। কিন্তু ওই স্থানেই যদি তরল রাখো, দেখবে তরল অল্প হলেও ও ছড়িয়ে পড়েছে। বা যদি গ্যাস রাখো তাহলে তো গ্যাস সমস্ত ঘরে ছড়িয়ে পড়বে তার ব্যাপন ধর্মের জন্য। তাহলে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে তোমরা নিজেরা দেখতে পাবে যে কোনো স্থানে যদি তরল এবং গ্যাসীয় পদার্থ রাখা যায়, তবে তরল এবং গ্যাসীয় পদার্থ খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়েছে। তাহলে যেই সব পদার্থ খুব সহজেই এক স্থান থেকে অপর স্থানে প্রবাহিত হতে পারে তাদেরই প্রবাহী বা ফ্লুইড বলা হয়। তাহলে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থকে ফ্লুইড বা প্রবাহী বলা হয়। তো যে আমরা আমাদের এই পদার্থবিদ্যায় আমরা লাইট একটা আলাদা ব্রাঞ্চ আছে, সাউন্ড আলাদা ব্রাঞ্চ আছে, তারপর তড়িৎ চুম্বকত্ব বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ইত্যাদি সব বিভিন্ন সব ডিপার্টমেন্ট। ঠিক সেভাবেই এই পদার্থবিদ্যার যে শাখাতে যে প্রবাহীর ধর্ম নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় যে প্রবাহী বলবিদ্যা, যাকে বলা হয় ফ্লুইড মেকানিক্স। তাহলে পদার্থবিদ্যার যে শাখায় প্রবাহী ধর্ম নিয়ে আলোচনা করা হয় সেই ডিপার্টমেন্টকে বলা হয় যে প্রবাহী বলবিদ্যা বা বলা হয় ফ্লুইড মেকানিক্স। যে তাহলে প্রবাহী বলবিদ্যা বা আমরা বলতে পারবো যে প্রবাহী বলবিজ্ঞান, যে পদার্থবিদ্যার যে শাখায় প্রবাহী ধর্ম নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় যে ফ্লুইড মেকানিক্স বা প্রবাহী বলবিদ্যা। এবার এই প্রবাহী বলবিদ্যা এবার তোমরা দেখতে পাবে যে যদি দেখো যে প্রবাহী মানে কি, তরল এবং গ্যাস, যদি দেখো যে কোনো একটা কন্টেনারের মধ্যে, কোনো একটা পাত্রের মধ্যে তুমি প্রবাহী নিয়েছো, তাহলে যদি দেখো যে প্রবাহী, যদি দেখো যে প্রবাহী স্থির রয়েছে, প্রবাহী স্থির রয়েছে, তবে যদি প্রবাহী স্থির থাকে তবে আমরা ওই প্রবাহীর মধ্যে কি পরিমাণে প্লবক বল কাজ করেছে, বা একটা পাত্রের মধ্যে তরল আছে, এবার ওর মধ্যে কোনো একটা কঠিন পদার্থকে যদি ডুবিয়ে দিই তবে সেক্ষেত্রে ওই প্রবাহী ওই কঠিন পদার্থের উপর বা আমি যাকে ডুবিয়েছি তার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করবে। তাহলে সেক্ষেত্রে কি ওই যে তরল প্রবাহী বা যদি বলি গ্যাসীয়, তাহলে সেই গ্যাসীয় প্রবাহী কী করবে, ওই যাকে আমি ওর মধ্যে ডোয়ালাম বা প্রবেশ করালাম তার মধ্যে ওই প্রবাহী একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে। তার মানে কি যে অ্যাকচুয়ালি কোনো একটা পাত্রের মধ্যে প্রবাহী স্থির আছে, তাহলে ও স্থির থেকে ওই প্রবাহী কি কি ধর্ম ও প্রদর্শন করছে সেটা আমরা যে শাখাতে দেখি তাকে বলা হচ্ছে উদস্থিতিবিদ্যা, তাকে বলা হয় উদস্থিতিবিদ্যা। এবার যদি বলা হয় এবার প্রবাহী স্থির না, এবার প্রবাহী হচ্ছে গতিযুক্ত, মানে এবার একটা প্রবাহী একটা মোশন নিয়ে চলছে, তাহলে এবার যে হচ্ছে প্রবাহী, তাহলে এবার সেই প্রবাহী হচ্ছে গতিযুক্ত, এবার সেই প্রবাহী হচ্ছে গতিযুক্ত। তাহলে প্রবাহী যদি গতিযুক্ত হয় তবে এই প্রবাহী যদি গতিযুক্ত হয় তবে সেই শাখাকে বলা হচ্ছে হাইড্রোডিনামিক্স, মানে প্রবাহীর গতিবিদ্যা, প্রবাহীর গতিবিদ্যা। তাহলে এই যে উদস্থিতিবিদ্যা একে বলা হয় হাইড্রোস্ট্যাটিক। আর যদি কি বলে ওই প্রবাহী যদি গতিযুক্ত হয় তাকে বলা হয় হাইড্রোডিনামিক্স, তাকে বলা হয় হাইড্রোডিনামিক্স। যে অ্যাকচুয়ালি যে
পদার্থবিদ্যার যে শাখাতে আমরা প্রবাহী ধর্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রবাহী বলবিদ্যা, যাকে বলি আমরা ফ্লুইড মেকানিক্স। আবার ওই প্রবাহী 1 নম্বর স্থির থাকতে পারে, বা প্রবাহী স্থির থেকে তার বিভিন্ন ধর্ম আলোচনা করতে পারি। তবে সেক্ষেত্রে আমরা ওটাকে আমরা কি বলি, উদ্স্থিতিবিদ্যা, বা যাকে বলে হাইড্রোস্ট্যাটিক। আর যদি বলি যে ওই প্রবাহী গতিযুক্ত, তবে এবার প্রবাহী গতিযুক্ত হলে কি কি ধর্ম দেখায়, তবে সেক্ষেত্রে আমরা কি বলি যে প্রবাহী গতিবিদ্যা বা বলে হাইড্রোডিনামিক্স। যেমন তোমাদের অলরেডি তোমরা পড়েছো যে সান্দ্রতা, তাই তো, যে সান্দ্রতার ক্ষেত্রে প্রবাহী যে জল সে বা কোনো তরল ও কি স্থির না, তো যে সান্দ্রতার ক্ষেত্রে প্রবাহী হচ্ছে গতিশীল। তার মানে সান্দ্রতা যে ধর্মটা সেটা আমরা হাইড্রোডিনামিক্সের মধ্যে দেখতে পাই। তাহলে কোনো প্রবাহী যদি গতিশীল হয় তবে সেক্ষেত্রে আমরা এই সান্দ্রতা যে দেখতে পারি সেটা হচ্ছে আমাদের প্রবাহী গতিবিদ্যার মধ্যে। ক্লিয়ার? তাহলে এবার তাহলে প্রবাহী যে গতিযুক্ত, তাহলে এটা আমরা হাইড্রোডিনামিক্স অংশের মধ্যে আমরা পড়ি ফিজিক্সে। তাহলে এবার এই যে প্রবাহী যে গতি, এই প্রবাহীর গতিকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। তার মানে তাহলে প্রবাহী স্থির হলে উদ্স্থিতিবিদ্যা, প্রবাহী গতিযুক্ত হলে প্রবাহী গতিবিদ্যা মানে হাইড্রোডিনামিক্স। তো আমরা এই হাইড্রোস্ট্যাটিক্স পড়া হয়ে গেছে, তাই তো, যে তোমাদের এই প্রবাহী স্থির থাকলে কী কী ধর্ম সেটা আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি। এবার প্রবাহী গতিযুক্ত হলে কি ধর্ম দেখাবে সেগুলো তোমাদের অলরেডি চলছে, সেটা হচ্ছে সান্দ্রতা চলছে। তা এবার প্রবাহীর গতি হয় 2 ধরনের। এই প্রবাহীর গতি হয় 2 ধরনের, একটাকে বলা হয় শান্ত প্রবাহ আর একটাকে বলা হয় অশান্ত প্রবাহ। যে প্রবাহীর গতি হয় 2 ধরনের, একটাকে বলা হয় শান্ত প্রবাহ, একটাকে বলা হয় শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ, বা কি বলে ধারা রেখ প্রবাহ। আবার এরই অপর নাম হচ্ছে স্ট্রিম লাইন মোশন। একে আমরা কি বলি যে স্ট্রিম লাইন মোশন। এবং সেকেন্ড বলা হয় অশান্ত প্রবাহ, অশান্ত প্রবাহ বা বলা হয় বিক্ষুব্ধ, বা একে কি বলে বিক্ষুব্ধ প্রবাহ, বা আবার একে বলা হয় টার্বুলেন্ট মোশন। তাহলে প্রবাহীর গতি হয় 2 ধরনের, একটাকে বলে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বা স্ট্রিম লাইন মোশন, আর সেকেন্ড বলা হয় অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট মোশন। অ্যাট ফার্স্ট তোমাকে জানতে হবে এই শান্ত প্রবাহ কী, এবং এই শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ এই দুটি প্রবাহ তোমরা তোমাদের বাড়িতেই তোমরা এক্সপেরিমেন্ট করতে পারবে। যে শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ তোমরা তোমাদের বাড়িতেই এক্সপেরিমেন্ট করতে পারবে। যে তোমাদের বাড়িতে সবারই ট্যাপ আছে, যে কলের যে জলের ট্যাপ আছে, মন দিয়ে বুঝে তোমরা এটা নিজেরাই বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখতে পারবে। এবং তোমরা অবশ্যই তোমরা হয়তো কেউ হয়তো তোমরা দেখেছো, তোমরা দেখেছো, বাট তোমরা জানো না এই ব্যাপারটা। ধরো যে এটা হচ্ছে একটা ট্যাপ, এটা একটা আছে ট্যাপ, আর এবার এখানে আমি আরেকটা সেকেন্ড ট্যাপ আমি নিলাম, এটা একটা আছে ট্যাপ আর এটা অপর ট্যাপ আছে, হ্যাঁ ট্যাপ। এবার তোমরা এই ট্যাপে প্রথম যে কল আছে এখানে যদি জলের স্পিড যদি খুব কম করো, মানে এই ট্যাপকে তুমি খুব স্লোভাবে তুমি খুললা, খুব আস্তে আস্তে তুমি যদি খোলো, তাহলে দেখবে যে এখান থেকে যে ট্যাপ থেকে যে জল পড়ছে দেখে মনে হবে একদম একটা সুতো ঝুলে আছে। বা অ্যাকচুয়ালি এই ট্যাপকে যদি
যদি আস্তে আস্তে খোলো তাহলে দেখতে পাবে যে এখান থেকে একটা লম্বা সুতোর মতো একটা জিনিস নেমে গেছে। তুমি একে দেখে মনে হবে যে ওই জলরাশি যেটা পড়ছে তোমাদের মনে হবে ওটা সম্পূর্ণ স্থির। আবার এই অপর ট্যাপে তুমি যদি খুব স্পিডে যদি ট্যাপের নলকে যদি খুলে দাও, এই ট্যাপের যে কলকে তুমি যদি খুলে দাও তাহলে দেখবে যে এখান থেকে তীব্র বেগে জল নিচে পড়ছে। এবং এই বেগ যদি খুব কম হয় বা তুমি যদি আস্তে আস্তে খোলো তাহলে দেখবে যে এখান থেকে জাস্ট একটা সরু রেখা নেমে গেছে, জাস্ট একটা সরু একটা দড়ি নেমে গেছে। তোমার দেখে মনে হবে ওই জলরাশিটা সম্পূর্ণ স্থির, তুমি বুঝতেই পারবে না যে ওই লাইন দিয়ে জল পড়ছে, একদম সম্পূর্ণ স্থির মনে হবে। কিন্তু এই ট্যাপকে তুমি খুব স্পিডে বা খুব তাড়াতাড়ি যদি খুলে দাও তাহলে দেখবে এখান থেকে একদম দ্রুত এবং সশব্দে এখান থেকে জল তাড়াতাড়ি বার হচ্ছে। তাহলে এটাই তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে বা তোমরা দেখতে পারবে, বা তোমরা অবশ্যই দেখেছো কেউ। তাহলে এবার আমরা জানবো যে শান্ত প্রবাহ কী, যে শান্ত প্রবাহ কী বা ধারারেখ প্রবাহ কাকে বলবো। শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলতে বোঝায় কোনো নলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময়, যে কোনো নলের মধ্যে দিয়ে কোনো প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের যে কোনো বিন্দুতে বেগের মান এবং অভিমুখ যদি সর্বদা অপরিবর্তিত থাকে তবে প্রবাহীর এই ধরনের প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ। কি বললাম? যে কোনো নলের মধ্যে দিয়ে কোনো প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের যে কোনো বিন্দুতে যদি প্রবাহের বেগের মান এবং অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকলে, সর্বদা স্থির থাকলে তবে এই ধরনের প্রবাহকে বলা হয় প্রবাহীর শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বা স্ট্রিম লাইন মোশন। কি করে দেখো, যে তুমি ধরো যে এটা একটা নল আছে, এরকম নল হতেই পারে, তাই তো? যে তুমি অর্ডার দিলে তোমাকে এরকম নল বানিয়ে দিল, তাই তো? এরকম এই অদ্ভুত টাইপের নল তোমাকে দিল বানিয়ে, তাই তো? জাস্ট এটা একটা নল আছে। এবার দেখো তাহলে এখান থেকে এভাবে জলরাশি এভাবে ফ্লো করছে, তাই তো? এখান থেকে এভাবে জলরাশি এভাবে যাচ্ছে, নলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলরাশি এখান থেকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার তুমি এই নলের যে কোনো পয়েন্ট ধরো, তুমি ধরো যে এটা একটা পয়েন্ট, ধরো যে এটা হচ্ছে এ পয়েন্ট, তুমি এখানে একটা পয়েন্ট ধরলে, ধরো যে এটা হচ্ছে বি পয়েন্ট, তুমি এখানে একটা ধরলে পয়েন্ট, এটা সি পয়েন্ট, এবং ধরলে এটা একটা পয়েন্ট, সেটা আমাদের কি ডি পয়েন্ট। হ্যাঁ, তুমি এখানে এই নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। এবার তুমি এখানে চারটা পয়েন্ট ধরলে, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট, একটা ডি পয়েন্ট। এবার এই নলের মধ্যে জল কি এদিক থেকে ঢুকছে আর এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার যে জলরাশি এই নল দিয়ে প্রবেশ করলো এবং ওই জলকণা যখন এ পয়েন্টে আসবে, যখন এ পয়েন্টে আসবে এবং এ পয়েন্টে থাকাকালীন বেগের মান এবং এ পয়েন্টে আসলে ওই জলকণা মানে কি এই নল দিয়ে জল প্রবেশ করছে, এবং কোনো জলকণা যদি এ পয়েন্টে আসে, যে পয়েন্টটা ধরা হয়েছে কোনো একটা পয়েন্ট, তুমি যে কোনো পয়েন্ট তুমি কনসিডার করতে পারো। আমি ধরলাম যে এই পয়েন্টটা, এটা একদম ফিক্সড পয়েন্ট, এ পয়েন্টটা সম্পূর্ণ ফিক্সড, বি পয়েন্ট সম্পূর্ণ ফিক্সড, সি পয়েন্ট এবং ডি পয়েন্ট, এই এ বি সি ডি চারটা পয়েন্ট সম্পূর্ণ ফিক্সড, মানে এগুলো পয়েন্ট কোনো চেঞ্জ করছে না, শুধু জল এটা দিয়ে ঢুকছে, জল এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এগুলো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ফিক্সড। তাহলে যে জলরাশি ঢুকলো এবং সেই জলরাশির
কোনো কণা যখন এ পয়েন্টে পৌঁছলো এবং এ পয়েন্টে জলের বেগ যদি ভি সাপিক্সে এ হয় এবং কোনো কণার বেগ বি পয়েন্টে যদি বেগ কত হয় ভি বি হয় এবং কোনো কণা সি পয়েন্টে যখন আসলো তখন বেগ যদি ভি সি হয় এবং যেটা ডি পয়েন্ট এবং এই ডি পয়েন্টে কোনো কণার বেগ যদি ভি ডি হয় তবে এই এ পয়েন্টে যখনই কোনো কণা আসবে তখনই ওর বেগ কী হবে অলওয়েজ ভি এ। তার মানে কি যে অ্যাকচুয়ালি যে এ পয়েন্ট এই যে এ যে নির্দিষ্ট পয়েন্ট এই এ নির্দিষ্ট পয়েন্ট দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় ওর বেগটা অলওয়েজ ভি এ হবে। মানে কোনো জলকণা যখনই এ পয়েন্ট দিয়ে পাস করবে, কোনো জলকণা যখন এ পয়েন্ট দিয়ে পাস করবে তখন ওর বেগ কত ভি এ। ধরো যে সাপোজ এটা একটা কণা, এটা একটা জলকণা, এটা একটা জলকণা, এটা একটা জলকণা, এটা একটা জলকণা। তুমি ধরো যে এই 1 2 3 4 5 এই 5টা জলকণা এখনো নলের ভিতরে প্রবেশ করেনি। তুমি ধরো যে এই কণাটি, এই যে এই কণা, এই প্রথম কণা যখন এ পয়েন্টে পৌঁছবে তখন এই কণার বেগ কত হবে ভি এ। আবার ঠিক তার পরের কণার যখন এ পয়েন্টে পৌঁছবে তখন এই কণার বেগও কি ওই এ পয়েন্টে ভি এই হবে। আবার তৃতীয় নাম্বার কণা যখন এ পয়েন্টে পৌঁছবে তখন ওরও কত বেগ ভি এ হবে। আবার ঠিক একইভাবে এই পঞ্চম নাম্বার কণা যখন এ পয়েন্টে পৌঁছবে তখন কি এ পয়েন্টে বেগ অলওয়েজ ভি এ হবে। আবার তুমি ধরো যে এই প্রথম কণাটি যখন বি পয়েন্টে পৌঁছবে তখন ওই বি পয়েন্টে কণার বেগ কত ভিবি এবং যখন পঞ্চম কণা যখন পৌঁছবে বি পয়েন্ট তখন কিন্তু ওর বেগ ভিবি। আবার এই প্রথম কণা যখন সি পয়েন্টে পৌঁছবে তখন বেগ যদি ভিসি হয় এবং পঞ্চম কণা মানে কিছু সময় পর ওই পঞ্চম কণা যখন আবার যদি সি পয়েন্টে পৌঁছায় যদি ওরও বেগ যদি কত হয় যদি ভিসি হয় তাহলে আমরা বলবো যে এই নল দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেই প্রবাহ হচ্ছে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। তাহলে ধারারেখ প্রবাহ বলতে কি বোঝায় যে এই একটা পার্টিকুলার পয়েন্টে তার বেগের মান এবং অভিমুখ, এই যে এটা কি তার অভিমুখ সেটা অলওয়েজ স্থির থাকবে। তার মানে এই নলের মধ্যে দিয়ে কোনো তরল বা কোনো প্রবাহী যখন প্রবাহিত হবে তখন ওর যে কোনো বিন্দুতে সেটা এ পয়েন্ট হোক, সেটা বি পয়েন্ট হোক, সেটা সি পয়েন্ট হোক বা সেটা ডি পয়েন্ট হোক, যে কোনো পয়েন্টে তাদের বেগের মান এবং অভিমুখ কী হবে একই হবে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা তোমরা যদি ভাবো উল্টো হবে তাহলে কিন্তু সেভাবে হবে না। যে তোমরা ভাবতে পারো যে এ পয়েন্টও বেগ যা হবে এই পয়েন্টও বেগ যা হবে, এই পয়েন্টও বেগ যা হবে, এই পয়েন্টও বেগ একই হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নাই। যে অ্যাকচুয়ালি যদি বলি এই ভি এ পয়েন্টে বেগ হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে এ পয়েন্টে যখনই কোনো কণা আসুক না কেন, সেটা এ কণা আসুক মানে সেটা প্রথম কণা আসুক আর পঞ্চম কণা আসুক না কেন, যখনই এ পয়েন্টে আসবে তখন কি এ পয়েন্টে কি বেগের মানটা অলওয়েজ 10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং অভিমুখটা একই দিকে। এবং ওই কণায় যখন সি পয়েন্টে আসবে যদি এই ভিসির মানটা যদি 5 সেন্টিমিটার পার সেকেন্ড হয় সেটা অলওয়েজ এই পয়েন্টে বেগটা 5 সেন্টিমিটার পার সেকেন্ডই হবে এবং অভিমুখটা একই দিকে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি যে এই এ পয়েন্টে বেগ ভিএ, বি পয়েন্টে বেগ ভিবি এবং সি পয়েন্টে বেগ ভিসি এবং ডি পয়েন্টে বেগ ভিডি, তাহলে এই এ বি সি ডি এই 4টা পয়েন্টে বেগ যে সমান হবে সেটা বলা যাবে না। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এ পয়েন্টে বেগ, বিতে বেগ, সিতে বেগ, ডিতে বেগ সমান, ওটা শান্ত প্রবাহ কোনো বৈশিষ্ট্য বোঝায় না। শান্ত প্রবাহ বলতে বোঝায় যে কোনো বিন্দুতে তার বেগের মান এবং অভিমুখ সমান, মানে এ পয়েন্টে বেগের মান এবং অভিমুখ অলওয়েজ একই। তাহলে এ পয়েন্টে বেগের মানটা অলওয়েজ 10 সেন্টিমিটার পার সেকেন্ড। সেটা 1 সেকেন্ড পরও যা বেগ থাকবে, 2 সেকেন্ড পরও এ পয়েন্টে বেগ একই, আবার 10 ঘন্টা পরও এ পয়েন্টে বেগটা একই। তাহলে অ্যাকচুয়ালি শান্ত প্রবাহ কাকে বলবো? যে কোনো নলের মধ্যে দিয়ে কোনো প্রবাহী প্রবাহিত হলে
প্রবাহীর যে কোনো বিন্দুতে বেগের মান এবং অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকলে তবে প্রবাহীর প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ। তাই তো? তাহলে এই যে এই প্রবাহ যে প্রবাহিত হচ্ছে, তাহলে যদি দেখা যায় যে তুমি একটা পয়েন্ট ধরলে এবং এই পয়েন্টে এখন বেগ যা আছে 5 সেকেন্ড পর বেগ একই এবং অভিমুখে একই, তুমি দেখলে যে 1 ঘন্টা পর এই পয়েন্টে বেগের মানটা একই আছে, অভিমুখে একই, তুমি দেখলে যে 10 ঘন্টা পর এই পয়েন্টে বেগের মানটা একই আছে এবং অভিমুখ একই। তাহলে তোমরা বলবে যে এই নল দিয়ে শান্ত প্রবাহ প্রবাহিত হচ্ছে। তার মানে এই কণা যখন এ পয়েন্টে পৌঁছাবে তখন বেগ ভিএ, যখন বিতে তখন ভিবি, যখন সিতে তখন বেগ বিসি, এবং পঞ্চম কণাও যখন এতে পৌঁছাবে তখনও বেগ ভিএ, যখন বিতে তখনও বেগ ভিবি, যখন সিতে তখনও বেগ হচ্ছে ভিসি। তার মানে এই নলের যে কোনো বিন্দুতে বেগের মানটা অলওয়েজ একই থাকছে এবং অভিমুখও একই থাকছে। তাহলে তুমি যদি ধরো এ পয়েন্টটা, তবে এ পয়েন্টে বেগের মানটা অলওয়েজ একই এবং অভিমুখও একই। এবং যদি ধরো সি পয়েন্ট, ওই সি পয়েন্টও কি যদি বেগের মান এবং অভিমুখ যদি একই থাকে, তাহলে বলবো এই নল দিয়ে শান্ত প্রবাহ প্রবাহিত হচ্ছে। এবং যে এই ভিএ ভিবি ভিসি ভিডি সমান হবে তার কিন্তু কোনো পসিবিলিটি নাই। তুমি যে কোনো এক পয়েন্টে, যে কোনো পয়েন্টে এই এ পয়েন্টে বেগের মান অলওয়েজ একই, অভিমুখটা অলওয়েজ একই। তার মানে কি ওরা একটাই পথ দিয়ে গমন করছে। তাহলে এখন এ পয়েন্ট দিয়ে যে কণা যে বেগে এবং যে অভিমুখে গেল, ঠিক তার পরবর্তী কণা ঠিক সেই বেগ নিয়েই এবং সেই অভিমুখ নিয়েই এই এ পয়েন্টকে অতিক্রম করবে। তার মানে আমরা বলতে পারবো যে শান্ত প্রবাহের ক্ষেত্রে কোনো কণা যে বেগে এবং যে অভিমুখে যায়, ঠিক তার তার পরের কণাটিও ঠিক তার প্রথম কণাকেই অনুসরণ করে যায়। তাই না? তোমরা দেখবে যে কোনো একটা, এই যে বর্ষাকালে তোমরা দেখতে পাবে যে তোমাদের বাড়িতে হয়তো কোনো দেওয়াল দিয়ে একটা পিঁপড়ার লাইন যাচ্ছে, একটা পিঁপড়ার লাইন সুন্দরভাবে যাচ্ছে। দেখবে প্রথম পিঁপড়েটা যে দিকে যাবে এবং যে বেগে যাবে, ঠিক তার পরের কি পিঁপড়েটাও ঠিক সেম দেখে এবং সেম বেগেই যাবে। দেখবে যে একটা সুন্দর একটা পিঁপড়ে লম্বাভাবে যাচ্ছে এবং প্রথম পিঁপড়ে যে দিকে যাবে এবং যে বেগে যাচ্ছে ঠিক তারপরে পিঁপড়ে তারপরেও কি পিঁপড়ে ঠিক একই দিকে এবং একই বেগে যাচ্ছে। তাহলে কি দেখবে যে ওটা একটা সুন্দর মনে হয় একটা দড়ির মতো বা একটা সুন্দর একটা সুতোর মতো আছে। তাই ওটা হচ্ছে আমাদের শান্ত প্রবাহ। তুমি কি করলে, তুমি বদমাইশি করে তুমি যদি জল ছিটিয়ে দাও বা যদি নড়িয়ে দাও ওদেরকে, যদি ফু দিয়ে দাও, দেখবে যে ওরা এলোমেলো হয়ে যাবে। তার মানে এলোমেলো হয়ে যাবে মানে তখন ওই একটা পার্টিকুলার পয়েন্টেই ওই পিঁপড়ের আর একই বেগ থাকবে না এবং অভিমুখও একই থাকবে না। একটা পিঁপড়ে এদিকে যাবে, একটা এদিকে যাবে, একটা ওই সাইডে যাবে। কেউ স্পিডে ছুটবে, কোনো পিঁপড়ে ভাববে আমি কি করব, আমি কোন দিকে যাবো, অস্থির হয়ে থাকবে। তাই না? যে কারো ওই পয়েন্টে বেগ বেশি হবে, কারো ওই পয়েন্টে বেগ কম হবে। তাই না? যে একটা পিঁপড়ে একটা সুন্দর লাইন দিয়ে যাচ্ছে, তুমি ফু দিয়ে দিলে, তাহলে দেখবে যে ওই পার্টিকুলার পয়েন্টে এর আগে পিঁপড়ে একটা স্থির বেগ নিয়ে এবং একটা নির্দিষ্ট অভিমুখ নিয়ে যাচ্ছিল। এবার তুমি যখনই ফু দিয়ে দিলে, দেখবে ওই পয়েন্টেই পিঁপড়েগুলোর তার বেগের অভিমুখের মান, মানে বেগের অভিমুখ এবং মান চেঞ্জ হয়ে যাবে। কোনো পিঁপড়ে এদিকে ছুটবে, কোনো পিঁপড়ে ওদিকে ছুটবে, মানে একদম বিক্ষুব্ধ হয়ে যাবে। তখন আমরা কি বলবো? তাহলে বলবো যে সেই পিঁপড়ে আর শান্ত প্রবাহিত হচ্ছে না, তখন হবে অশান্ত প্রবাহ। তাহলে অশান্ত প্রবাহ কাকে বলবো? ঠিক এর উল্টাটা, যে অশান্ত প্রবাহ বলতে বোঝায় যে কোনো নলের মধ্যে দিয়ে প্রবাহিত হলে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে তাদের বেগের মান এবং অভিমুখ সর্বদা পরিবর্তিত হয়। তাই তো? যে অ্যাকচুয়ালি এই এ পয়েন্টে এখন বেগ ভিএ এবং 10 ঘন্টা পর এ পয়েন্টেই বেগের মানটা যদি ভিএ থাকে, তাহলে বলবো যে এই নলের মধ্যে দিয়ে শান্ত প্রবাহ প্রবাহিত হচ্ছে। কেন? ওই নলের যে কোনো বিন্দুতে বেগের মানটা অলওয়েজ একই এবং অভিমুখ একই। তাহলে কি এই এ পয়েন্টে বেগের মানটা কি একদম ফিক্সড,
অভিমুখ একই, তার মানে বলবো যে এই নল দিয়ে শান্ত প্রবাহ প্রবাহিত হচ্ছে। বাট যদি দেখো যে এ পয়েন্টে একবার বেগ 10 সেমি পার সেকেন্ড, একবার বেগ 5 সেমি পার সেকেন্ড, একবার বেগ 20 সেমি পার সেকেন্ড, এবং একবার অভিমুখ এইদিকে, একবার এদিকে, একবার এদিকে, তাহলে বলবে যে ওই একটি নির্দিষ্ট পয়েন্টেই বেগের মান এবং অভিমুখ এবার সর্বদা পরিবর্তিত হচ্ছে। তবে সেক্ষেত্রে ওই প্রবাহকে শান্ত প্রবাহ না, তাকে কি বলা হয় যে অশান্ত প্রবাহ। ঠিক আছে, ওই অশান্ত প্রবাহ আমি পরে আবার আসছি। এই শান্ত প্রবাহ হওয়ার বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই শান্ত প্রবাহ হবে তখনই যখন প্রবাহীর বেগ কম হবে, বেগ কম হবে, এবং সেকেন্ড হচ্ছে প্রবাহী নল, সেকেন্ড প্রবাহী নল সরু হবে। প্রবাহী নল কী হবে? সরু হবে। এবং তোমাদের তো আমি আগেই দেখালাম যে কোনো ট্যাপের কলকে যদি আস্তে আস্তে খুলো, বা ওই প্রবাহীর বা জলের বেগ যদি খুব কম হয়, তাহলেই তোমরা ওই স্টিম লাইন মোশন বা শান্ত প্রবাহকে তোমরা অনুভব করতে পারবে বা তোমরা বুঝতে পারবে। কিন্তু যখনই তোমার বেগ যখনই বাড়িয়ে দেবে, দেখবে ওই প্রবাহ আর স্থিরভাবে পড়ছে না, ওটা বিক্ষিপ্তভাবে এবং সশব্দে পড়ছে। তখনই কী হবে? যে অশান্ত প্রবাহ হয়ে যাবে। তাহলে প্রবাহীর বেগ যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে প্রবাহ কী হবে? শান্ত প্রবাহ, এবং প্রবাহী নলও সরু হতে হবে। যে তাহলে এই কোনো নলের মধ্যে দিয়ে ধারারেখ প্রবাহ যাওয়ার শর্ত কি? 1 নম্বর কি, প্রবাহীর বেগ কম হতে হবে এবং প্রবাহী নল সরু হতে হবে। এবং এগুলো শর্ত আমি আবার পরবর্তীতে আসছি, তোমরা কিছুক্ষণ পরে আরও ভালোভাবে বুঝতে পারবে। যখন পড়াবো রেনল্ডস সংখ্যা, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শান্ত প্রবাহ বুঝতে পারলে যে কোনো নলের মধ্যে দিয়ে কোনো প্রবাহী প্রবাহিত হলে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে বেগের মান এবং অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকলে তবে ওই প্রবাহীকে বলা হয় বা ওই প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ। ক্লিয়ার? এবং এই শান্ত প্রবাহ যে রেখা বরাবর যায়, এবং শান্ত প্রবাহ মানে কি? মানে ওর প্রত্যেকটা পয়েন্টে বেগের মানে কি হবে? তাহলে তুমি ধরো যে এরকম ব্যাপারটা, ধরো এরকম যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা লাইন। হ্যাঁ, তাহলে এখানে একটা কণার বেগ একই, এই পয়েন্টেও কণার বেগ একই, এই পয়েন্টেও কণার বেগ একই, মানে কার? জলকণা এখন প্রবাহিত হবে। তাহলে এই পয়েন্টও একই, তার মানে এই এবং কি হবে? এখানেও অভিমুখ এদিকে, এখানেও এদিকে, এখানেও এদিকে, এখানেও এদিকে। তাহলে এখানে কত? এখানে অলওয়েজ 10, এখানে অলওয়েজ 5, এখানে অলওয়েজ 4, এখানে অলওয়েজ 3, তাই তো? তার মানে যে যে কোনো নলের মধ্যে দিয়ে শান্ত প্রবাহগুলো যে নির্দিষ্ট রেখা বরাবর যায়, তাকে বলা হয় ধারা রেখা, তাই তো? এই শান্ত প্রবাহগুলি যে নির্দিষ্ট রেখা বরাবর যায়, তাকে বলে ধারা রেখা। কেন? অ্যাকচুয়ালি কি, ওরা তো একটাই পথ দিয়ে যাবে। শান্ত প্রবাহ মানে কি? অভিমুখ অলওয়েজ একই থাকছে। তার মানে ও এখন যে অভিমুখে যাবে, ঠিক 1 ঘন্টা পর কি সেই অভিমুখে যাবে, মানে সেই লাইন বরাবরই যাবে। আরে কোনো নলের মধ্যে দিয়ে প্রবাহ যে বরাবর যাচ্ছে, ও তার অভিমুখ চেঞ্জ করে দেয়, ও যেই বরাবর যাচ্ছে 1 ঘন্টা পর যদি অভিমুখ চেঞ্জ করে দেয়, তাহলে কি হলো? তাহলে সেক্ষেত্রে আর প্রবাহ শান্ত প্রবাহ থাকলো না। তাহলে শান্ত প্রবাহ মানে কি? প্রত্যেকটা পয়েন্টে বেগের মান একই এবং অভিমুখ কি? অভিমুখও একই। তার মানে ওই নলের মধ্যে দিয়ে যে জলরাশিগুলো, ওরা একটাই পথ বরাবর যাবে, ও সময়ের সাপেক্ষে অভিমুখ চেঞ্জ করবে না। তাহলে ওই নলের মধ্যে দিয়ে প্রবাহগুলো যে নির্দিষ্ট রেখা বরাবর প্রবাহিত হয়, তাকেই বলা হয় ধারা রেখা, তাই তো? তার মানে এটা একটা ধারা রেখা, এটা একটা ধারা রেখা, এটা একটা ধারা রেখা, এটা একটা ধারা রেখা, এটা একটা ধারা রেখা। ঠিক সেভাবেই এই যে এটা 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 এটা, তাহলে এই যে প্রত্যেকটাই কি? এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ধারা রেখা। তাহলে এই ধারারেখাগুলি মানে তাহলে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কোনো নলের মধ্যে দিয়ে প্রবাহ যে নির্দিষ্ট রেখা বরাবর প্রবাহিত হয়, তাকে বলে ধারারেখা, ধারারেখও বলা হয়। তাহলে অশান্ত প্রবাহ কাকে বলবো? যে অশান্ত প্রবাহ বলতে বোঝায়
এবার অশান্ত প্রবাহ বলতে বোঝায় যে কোনো নলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের যে কোনো বিন্দুতে বেগের মান এবং অভিমুখ যদি 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 পরিবর্তিত হয়। মানে এরকম যে একবার জল এদিকে, একবার জল এদিকে, একবার জল এদিকে, একবার এদিকে, কোনো একবার এভাবে গেল, কোনো একবার এভাবে গেল। তার মানে কি যে অ্যাকচুয়ালি কোনো একবার এদিকে এভাবে গেল। তার মানে যে কোনো নলের মধ্যে দিয়ে কোনো প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের যে কোনো বিন্দুতে বেগের মান এবং অভিমুখ পরিবর্তিত হলে তবে ওই নলের মধ্যে দিয়ে যে প্রবাহ যায় তাকে বলে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট মোশন। তাই তো, যে অ্যাকচুয়ালি তাহলে অশান্ত প্রবাহের ক্ষেত্রে ওই প্রবাহ পথের কোনো বিন্দুতে তার অভিমুখ এবং কি মান অলওয়েজ পরিবর্তন করে, একে বলে হচ্ছে টার্বুলেন্ট মোশন। ক্লিয়ার? তাহলে শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ তোমরা বুঝতে পারলে। এবং এই অশান্ত প্রবাহের ক্ষেত্রে যেহেতু তরল কণাগুলো প্রবাহিত হওয়ার সময় একটি নির্দিষ্ট বিন্দুতেই তার বেগের মান এবং অভিমুখ অলওয়েজ পরিবর্তন করছে, তার মানে এই টার্বুলেন্ট মোশনের ক্ষেত্রে কণাগুলো একটি নির্দিষ্ট পথ বরাবর যাচ্ছে না, ওর অভিমুখ অলওয়েজ চেঞ্জ করছে। তাই তো, তাহলে এক্ষেত্রে কি তাহলে ধারারেখ পাওয়া সম্ভব না? তো আরে ধারারেখ মানে কি, তরল একটা নির্দিষ্ট পথ বরাবর চলছে, একটা নির্দিষ্ট রেখা বরাবর চলছে, এটা আমাদের ধারারেখ। বাট এক্ষেত্রে কি তাহলে টার্বুলেন্ট মোশনের ক্ষেত্রে কোনো তো রেখা হবে না। কেন একবার এভাবে একবার এভাবে ও ও ও বিভিন্নভাবে ও কোনো ঘূর্ণিভাবে ও ঘোরাফেরা করছে, তাহলে সেক্ষেত্রে এখন ধারারেখ পাওয়া যাবে না। তাহলে এবার আমি যে তোমাদের বলছি এই ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে প্রবাহের অভিমুখ, এই ধারারেখ প্রবাহের ক্ষেত্রে এবার তোমাকে জানতে হবে যে প্রবাহের অভিমুখ, যে তুমি ধরো যে এটা একটা হচ্ছে ধারারেখ প্রবাহ, হ্যাঁ, যে এটা একটা ধারারেখ প্রবাহ। তাহলে এটা একটা ধারারেখা, এটা একটা ধারারেখা। তাহলে এই পয়েন্টে যদি বলি কণা, তুমি ধরো একটা এই পয়েন্ট, একটা এই পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট, তার মানে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে বেগের মান কত হবে VA, এবং তার মানে কি যে অ্যাকচুয়ালি কোনো কণা কি করবে, কোনো তরল কণা তার ধারারেখ বরাবর চলবে। আরে শান্ত প্রবাহ মানে কি, ও একটি নির্দিষ্ট পথ বরাবর যাবে, নির্দিষ্ট রেখা বরাবর যাবে, যাতে আমরা কি দেখব, ও একদম শান্ত মানে একদম স্থির দেখব। তাহলে এই পয়েন্টে কি কণা তো বেগ আছে, কিন্তু ওই পয়েন্টে বেগটা স্থির। তাহলে এবং এই পয়েন্টে বেগের মান কত VA, এবং এক্ষেত্রে তাহলে বেগ কোন দিকে হবে, এখানে। তাহলে এখানে কি, তাহলে এই পয়েন্টের বেগ এভাবে, এই পয়েন্টের বেগ এভাবে। তার মানে আলটিমেট, তার মানে তোমরা বুঝতে পারলে যে এই পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে ওদের বেগের মান কত VA, এখানে VB, এখানে VC, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা বেগের মান নির্দেশ করছে কোন দিকে, এই ধারারেখার স্পর্শক দিকে। তার মানে যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তার বেগের মান কি প্রত্যেকটা পয়েন্টে একই হয়, এবং তার অভিমুখ কোন দিকে, তার ধারারেখার স্পর্শক দিকে। এবং তোমাদের এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আসে, সেটা হচ্ছে যে দুটি ধারারেখ পরস্পরকে ছেদ করতে পারে না কেন। যে দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করতে পারে না কেন? দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করতে পারে না, তার মানে কি যে আমি এর আগে যতগুলো ছবি আঁকলাম একটাও কাউকে ছেদ করবে না। কেন করবে না? তুমি ধরো যে এটা একটা ধারারেখ, এটা আরেকটা ধারারেখ, তাই তো? তুমি ধরো যে এটা একটা ধারারেখ, এটা একটা ধারারেখ, যদি পরস্পরকে যদি ছেদ করে, মন দিয়ে বুঝবে, দুটি ধারারেখ যদি পরস্পরকে ছেদ করে তবে ছেদ বিন্দু কি একটাই। আরে ছেদ পয়েন্ট কি একটাই না, ছেদ পয়েন্ট তো একটাই। তার মানে এই পয়েন্টে এই প্রথম ধারারেখার জন্য একটা স্পর্শক টানতে পারবো,
আবার ওই ছেদ পয়েন্টেই যেটা দ্বিতীয় ধারারেখ, তার জন্য কি একটা স্পর্শক টানতে পারবো। তাই যদি দুটা ধারারেখ পরস্পরকে ছেদ করে, তবে ওই ছেদ বিন্দুতে দুটি ধারারেখর জন্য আমি দুটি ধারারেখর অভিমুখে তার স্পর্শক দিকে দুটি অভিমুখ বা স্পর্শক অঙ্কন করতে পারবো। তাহলে ওই একটাই পয়েন্টে, তাহলে যদি বলি এটা এ ধারারেখ, এটা বি ধারারেখ, তাহলে এই এ ধারারেখ এবং বি ধারারেখ যেই পয়েন্টে ছেদ করবে, তবে ছেদ পয়েন্টে এ ধারারেখর অভিমুখে একটা স্পর্শক অঙ্কন করতে পারবো, যেটা এ ধারারেখর জন্য এ পয়েন্টে বেগ বুঝাবে এবং বেগের অভিমুখ বুঝাবে, এবং যেটা বি ধারারেখ ওর কি আবার এই পয়েন্টেই আবার যে বি ধারারেখ ও কি একটা অভিমুখ বুঝাবে তার স্পর্শক দিকে। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে ধারারেখ প্রবাহ বলতে বোঝায়, যে কোনো একটি পয়েন্টে তার বেগের মান এবং অভিমুখ কি অলওয়েজ একই। কিন্তু যদি দুটি ধারারেখ পরস্পরকে ছেদ করে, তবে ছেদ বিন্দু একটাই, তবে ওই একটাই ছেদ বিন্দুতে দুটি ধারারেখার জন্য আমি দুই দিকে দুটা স্পর্শক টানতে পারবো। তার মানে একটাই পয়েন্টে দুটি ধারারেখার বেগের মান এবং অভিমুখ বুঝাবে। কিন্তু সেটা তো সম্পূর্ণ কি অসম্ভব না, সেটা সম্পূর্ণ হচ্ছে অসম্ভব। কেন? ধারারেখ বলতে কি বোঝায়, একটাই পয়েন্টে তার বেগের মান এবং অভিমুখটা ফিক্সড। তাহলে কি বোঝায়, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে একটাই পয়েন্টে তার বেগের মান এবং অভিমুখ কি ফিক্সড, একদম কনস্ট্যান্ট। কিন্তু যদি দুটা ধারারেখ পরস্পরকে ছেদ করে, তবে ছেদ পয়েন্টে দুটি ধারারেখার জন্য ওই একটি ছেদ পয়েন্টে আমি দুটি ধারারেখার স্পর্শক দিকে দুটি অভিমুখ অঙ্কন করতে পারবো। যেই দুটি অভিমুখ ওই ধারারেখার একটাই পয়েন্টে দুটি গতিবেগের মান এবং অভিমুখ বুঝাচ্ছে, যেটা ধারারেখার ক্ষেত্রে কখনোই কি অসম্ভব। তাহলে যদি দুটি ধারারেখ ছেদ করলো, তবে ছেদ পয়েন্টে দুটার জন্য কি হবে, তাহলে দুটি বেগের মান এবং অভিমুখ বুঝাবে। তাহলে সেক্ষেত্রে আর ধারারেখ থাকবে না। তাহলে দুটি ধারারেখ পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। ক্লিয়ার হলো? তাহলে ধারারেখ কি হলো, ধারারেখ প্রবাহ কি, অশান্ত প্রবাহ কি, তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের পড়তে হবে রেনল্ডস সংখ্যা। তাহলে তোমরা জানলে যে কোনো নলের মধ্যে দিয়ে দুই ধরনের প্রবাহ যেতে পারে, একটাকে বলে শান্ত প্রবাহ, একটা বলে অশান্ত প্রবাহ। তাহলে ধরো যে এটা একটা নল আছে, আর এটা নল আছে আরেকটা। তাহলে এই নল দিয়ে দুই ধরনের প্রবাহ যেতে পারে, একটাকে বলা হয় শান্ত প্রবাহ, আর একটা আছে অশান্ত প্রবাহ। তাহলে কোনো নলের মধ্যে দিয়ে যদি শান্ত প্রবাহ যায়, তবে একটি নির্দিষ্ট ধারারেখ বরাবর সেই শান্ত প্রবাহ প্রবাহিত হবে। কিন্তু কোনো নল দিয়ে যদি অশান্ত প্রবাহ প্রবাহিত হয়, তবে ওই নলের মধ্যে যে কোনো পয়েন্টে তার বেগের মান এবং অভিমুখ অনবরত পরিবর্তন হবে। কখনো এই তরল এখানে ধাক্কা মারবে, কখনো এই তলে ধাক্কা মারবে, কখনো এখানে ধাক্কা মারবে। কেন? ওই নল দিয়ে অশান্ত প্রবাহ প্রবাহিত হলে ওই নলের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে ওর বেগের চেঞ্জ হবে। সেই জন্য ওই অশান্ত প্রবাহ প্রবাহিত হলে সেই নলের মধ্যে দিয়ে জল কিন্তু হচ্ছে একটা বিক্ষুব্ধভাবে প্রবাহিত হবে। এবং যে কোনো নলের মধ্যে দিয়ে শান্ত প্রবাহ প্রবাহিত হওয়া বলতে বোঝায় সেক্ষেত্রে বেগটা কম, এবং অশান্ত প্রবাহ তখনই হবে যখন তার বেগটা বেড়ে যাবে। তাহলে এই নলের মধ্যে দিয়ে যখন বেগ বেড়ে গেল, অনবরত ধাক্কা লাগাবে, অনবরত বেগের অভিমুখ চেঞ্জ করবে, তখন এই নলের যে দাওয়াল আছে ওর গায়ে প্রতি মুহূর্তেও ধাক্কা দেবে। তাই নলের প্রতি মুহূর্তে ধাক্কা দেওয়ার জন্য ওই নলের যে অংশটি সেটা যে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কোনো নলের মধ্যে দিয়ে যদি অশান্ত প্রবাহ যায়, তবে সেক্ষেত্রে ওই নলের যে লাইফ টাইম সেটা হচ্ছে কমে যায়।
কেন সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বেশি হয়, বেশি পরিমাণে কি ধাক্কা মারে, তার বেগের মানটা বেশি। সেই জন্য যে কোনো নলের মধ্যে দিয়ে যাতে অশান্ত প্রবাহ না প্রবাহিত হতে পারে, কেন অশান্ত প্রবাহ গেলে নলে বেশি পরিমাণে কি ধাক্কা দিবে, সংঘর্ষ হবে, ফলে সেক্ষেত্রে যে নল ক্ষতিগ্রস্ত হবে ওর লাইফ টাইমটা কমে যাবে। সেই জন্য দেখতে হবে ওই নলের মধ্যে দিয়ে যাতে কোনো অশান্ত প্রবাহ যাতে না প্রবাহিত হয়। সেই জন্য যে তাহলে তোমরা বুঝবে কি করে যে অশান্ত প্রবাহ কখন প্রবাহিত হতে চলেছে, সেই জন্য জানতে হবে দুটা বিষয়। এক নম্বর হচ্ছে সংকট বেগ, আর সেকেন্ড জানতে হবে যে রেনল্ডস সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো নলের মধ্যে দিয়ে যদি অশান্ত প্রবাহ যায় তবে সেক্ষেত্রে নল ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স ম্যাক্সিমাম। তাহলে ওই নলের মধ্যে দিয়ে যাতে অশান্ত প্রবাহ না যায় তার জন্য তোমাকে দুটো রাশি জানতে হবে। একটাকে বলা হয় সংকট বেগ, বা ক্রিটিক্যাল ভেলোসিটি, ও হচ্ছে রেনল্ডস নাম্বার বা রেনল্ডস সংখ্যা। এই দুটা রাশি তোমাকে জানতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে জানতে হবে সংকট বেগ, যাকে ভি সাফিক্সে সি দিয়ে ডিনোট করা হয়, এবং রেনল্ডস সংখ্যা হচ্ছে আর সাফিক্সে ই দিয়ে ডিনোট করা হয়। তাহলে সংকট বেগ কাকে বলবো? তুমি ধরো যে এটা একটা পরিবাহী নল আছে, যেই পরিবাহী নলের মধ্যে দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে। তাহলে যে তরল প্রবাহিত হচ্ছে সেই তরলের একটা নির্দিষ্ট সান্দ্রতাঙ্ক আছে, একটা নির্দিষ্ট ঘনত্ব আছে, এবং যে নল দিয়ে প্রবাহিত হচ্ছে সেই নলেরও একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে। তাহলে ধরো যে আর ইকুয়ালস টু হচ্ছে নলের ব্যাসার্ধ, সেকেন্ড ইটা মানে হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক, অ্যান্ড থার্ড রো হচ্ছে তরলের ঘনত্ব। এবার এই নল দিয়ে যে তরল প্রবাহিত হচ্ছে সেই তরল শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহ কিভাবে হবে বা কোন শর্তে হবে, সেই জন্যই তোমাকে আগে জানতে হবে যে সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। তাই সংকট বেগ বলতে বোঝায় যে কোনো নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হলে যে নির্দিষ্ট বেগ অতিক্রম করলে তরল শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহে পরিণত হয়, সেই নির্দিষ্ট বেগকেই বলা হয় সংকট বেগ। আবার বলছি যে কোনো নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হলে যে নির্দিষ্ট বেগ অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়, সেই নির্দিষ্ট বেগকেই বলা হয় সংকট বেগ। তাই তো? তাহলে তরল কোনো একটা বেগ নিয়ে যাচ্ছিল, বেগ আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, তাহলে একটি নির্দিষ্ট বেগ অতিক্রম করলে ওই তরল অশান্ত প্রবাহে পরিণত হবে, তবে সেই নির্দিষ্ট বেগকেই বলবো যে ওর শান্ত প্রবাহ থাকার তার ক্রিটিক্যাল ভেলোসিটি। তাই তোমরা বুঝতে পারলে। এবং এই নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হলে সেই তরলের সংকট বেগ কত হবে, সেই সংকট বেগ তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক, সেকেন্ড তরলের ঘনত্ব, অ্যান্ড থার্ড হচ্ছে নলের ব্যাসার্ধ। এক নাম্বার, তার যে সংকট বেগ ভিসি কি হয়, প্রপোর্শনাল টু ইটা। যে তরলের সান্দ্রতাঙ্ক যত বাড়বে তত তার সংকট বেগ হচ্ছে বাড়বে। সংকট বেগ বলতে কি বোঝায়? যে বেগ অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ততে পরিণত হয়ে যাবে, তাহলে তাকে আমরা কি বলছি? তার ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে তার যে সান্দ্রতাঙ্ক যদি বেড়ে যায় তবে তার যে সংকট বেগ সেটাও বেড়ে যায়। কি করে? একটু যদি মন দিয়ে ভাবো, যদি কল্পনা করো যে কোনো তরলের সান্দ্রতাঙ্ক বেশি, সান্দ্রতাঙ্ক কি তোমরা অবশ্যই আগে তোমাদেরকে পড়িয়েছি আমি, যে সান্দ্রতাঙ্ক বেশি তার মানে বাধা দিবে বেশি, তাহলে তার বেগ প্রথমেই কম। তাহলে কম বেগ মানে কি? ও অলরেডি শান্ত প্রবাহতেই পরিণত হচ্ছে।
তাহলে যার সান্দ্রতাঙ্ক বেশি সেই তরলের গতির বিরুদ্ধে বাধা বেশি, তাহলে ও প্রথমেই কম বেগ নিয়ে যাবে। তার মানে কি ওর তার সান্দ্রতাঙ্ক বেশি হওয়ার জন্য বাধা বেশি, ফলে তার বেগ কম হবে। বাধা দেওয়ার জন্য কি তার বেগ কম হবে। তাহলে বেগ যদি কম হয় তাহলে ও শান্তভাবেই প্রবাহিত হবে। তাহলে সেক্ষেত্রে ওই তরলকে যদি সংকট বেগে যদি নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে ওকে আরও বেশি বেগ লাগবে, ঠিক কি না? তাহলে সান্দ্রতাঙ্ক বেশি মানে বাধা বেশি, তাহলে প্রথমেই ও বাধা বেশি পাচ্ছে, তাহলে ও কম বেগ নিয়ে যাচ্ছে। তাহলে কম বেগে গেলে কি ও অলরেডি কি শান্ত প্রবাহই আছে। যদি অশান্ত করতে হয় তবে সেক্ষেত্রে কি ওর বেগটাকে আরও বাড়াতে হবে। তাহলে যার সান্দ্রতাঙ্ক বেশি তার সংকট বেগটাও অবশ্যই বেশি হবে, তাই না? যে অ্যাকচুয়ালি কি সান্দ্রতাঙ্ক বেশি মানে কি, সান্দ্রতাঙ্ক বেশি মানে বাধা বেশি হবে, তাহলে প্রথমেই কম বেগ নিয়ে যাবে। তাহলে যদি এই বেগকে যদি সংকট বেগে পৌঁছাতে হয় তাহলে ওকে আরও বেশি বেগ নিয়ে মুভ করতে হবে। তাহলে সান্দ্রতাঙ্ক যদি বেশি হয় তাহলে ওর যে সংকট বেগ সেটাও বেশি হবে, আরও বেশি বেগে গেলে তারপরও অশান্তে পরিণত হবে। সেকেন্ড কি বলে, সেকেন্ড যে ভিসি প্রপোর্শনাল টু 1/ρ, যে তরলের যদি ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে তার যে সংকট বেগ সেটা হচ্ছে, যদি রো যদি বেড়ে যায় তাহলে সংকট বেগটা কমে যাবে। তাহলে সংকট বেগ কমে গেল মানে কি, তাহলে সংকট বেগটা কমে গেল। মন দিয়ে বুঝো যে সংকট বেগ কমে গেছে, তার মানে কি ও অল্প সামান্য কি বেগ বৃদ্ধি করলেই ও অশান্তিতে পরিণত হয়ে যাবে, ঠিক কি না? যে রো যদি বেড়ে যায় তাহলে সংকট বেগটা কমে গেল। আরে সংকট বেগ কমে গেল মানে কি, আগে 20 সেমি/সেকেন্ডে ও অশান্ত হচ্ছিল, এবার ও 10 সেমি/সেকেন্ডেই অশান্ত হয়ে যাবে। কেন? কারণ অ্যাকচুয়ালি কি যে যদি ঘনত্ব বেড়ে গেল, মন দিয়ে বুঝো, যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে প্রতি একক আয়তনে তরলের ভর বেড়ে যাবে। তাই তরলের ভর যদি বেড়ে যায় তাহলে এ ওকে আর এ ওকে কি ধাক্কা লাগার চান্স ম্যাক্সিমাম, কিংবা এ ওকে বিচ্যুতি করবে বা এ ওকে বিচ্যুতি করবে, ধাক্কা লাগার চান্স বেড়ে যাবে। এবং ফ্লুইড মেকানিক্স খুব কমপ্লিকেটেড, ফ্লুইড মেকানিক্স খুব জটিল। কেন? তোমরা অলরেডি জেনেছো যে যখন কোনো তরল প্রবাহিত হয় তখন 1 নাম্বার আসঞ্জন বল কাজ করে, 1 নাম্বার সংশক্তি বল কাজ করে, এছাড়াও প্রত্যেকটা জলকণার মধ্যে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করে, প্লাস প্রত্যেকটা কণার মধ্যে ওদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। মানে এত কিছু জিনিস কাজ করছে। এবং এই ফ্লুইড মেকানিক্স ভালো করে বোঝার জন্য তোমাকে আগে সম্পূর্ণ ধরতে হবে সব আসঞ্জন বল, সংশক্তি বল, অণুগুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, গ্র্যাভিটি বল, সব তোমাকে ধরতে হবে। এটা খুব কমপ্লিকেটেড, খুব একটা জটিল থিওরি হচ্ছে আমাদের ফ্লুইড মেকানিক্স। হ্যাঁ, তার মানে এই রো যদি বেড়ে যায় তাহলে তার সংকট বেগটা কমে গেল। তার মানে কি রো বাড়লে ও কম বেগেই ও অশান্ত হয়ে যাবে। কেন? রো বাড়লো মানে কি প্রতি একক আয়তনে তরলের ভর বেড়ে গেল। তাহলে এবার কি, তাহলে এবার ওদের মধ্যে সংঘর্ষ হওয়ার চান্সটা বেড়ে গেল, মানে গোলমাল হওয়াটা বেড়ে গেল। তোমরা দেখবে যে তোমরা কোনো একটা টিউশন ব্যাচের মধ্যে বসে আছো, যদি স্টুডেন্ট কম থাকে, হয়তো 5 জন বা যদি 6 জন থাকে, দেখবে ওদের মধ্যে কি সংঘর্ষ হবে না, কিংবা ওদের মধ্যে গল্প কিংবা অত যে হইচই কিন্তু হবে না। তার মানে ওরা সবাই শান্ত হিসাবেই থাকবে। কিন্তু দেখবে যে যেখানে যে প্রায় 20 জন না তার থেকে বেশি, প্রায় ধরো যে 30 জন, 40 জন, 50 জন, দেখবে ওখানে কি একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি হবে, কোলাহল বেশি হবে, হইচই বেশি হবে। তার মানে ওই জায়গাটা কি হবে, একটা অশান্ত বা একটা বিক্ষুব্ধ পরিবেশ তৈরি হবে, ঠিক কি না? যদি কম থাকে তাহলে সংঘর্ষ কম হবে, মানে কি ও পরিবেশ শান্ত থাকবে। আর যদি বেশি হয়ে যায় তাহলে একক আয়তনে ভর যদি বেশি হয়ে যায় তাহলে অল্প সামান্য কি ধাক্কাধাক্কি হলেই সেক্ষেত্রে ও অশান্ত হয়ে যাওয়ার চান্সটা ম্যাক্সিমাম। তাহলে যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে তরলের প্রতি একক আয়তনে ভর বেড়ে যাবে, তাহলে ওদের প্রত্যেকের কি কণার মধ্যে সংঘর্ষ হওয়ার চান্সটাও বেড়ে যাবে। তাহলে এ ওকে ধাক্কা মারবে, ওকে ধাক্কা মারবে, তাহলে ও ধাক্কা মারার কি টেন্ডেন্সিটাকেও কি বেড়ে যাবে। ফলে ওরা আর একটা নির্দিষ্ট ধারারেখা বরাবর চলার যে টেন্ডেন্সি সেটা
হারিয়ে ফেলবে, মানে অল্প বেগেই ও কিন্তু অশান্ততে পরিণত হবে। তোমরা ভালো করে মন দিয়ে নিজের বুদ্ধি সত্তা দিয়ে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো। রো যদি বেড়ে যায় তাহলে ভিসি কিন্তু মানে সংকট বেগটা কমে যাবে, তাহলে অল্প বেগেও অশান্ত হয়ে যাবে। এবং 3 নাম্বার বুঝায় যে ভিসি, যে 3 নাম্বার বলতে বোঝায় যে ভিসি প্রপোর্শনাল টু 1/r, মানে আর মানে কি এই নলের যে ব্যাসার্ধ তার সঙ্গে আবার সংকট বেগ ব্যস্ত সম্পর্ক, যে নলের যদি ব্যাসার্ধ যদি বেশি হয়ে যায় তাহলে সংকট বেগটা কমে যায়, মানে নলের ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে অল্প বেগে কি শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়ে যায়। কেন? নলের সেম একই ব্যাপার, একদম 2 আর 3 একইভাবে তোমরা বুঝতে পারবে যে এই যদি নলের যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে বেশি পরিমাণে জল প্রবেশ করবে, তাহলে বেশি পরিমাণে জল প্রবেশ করলে ওদের প্রত্যেকের মধ্যে ওই মোট লব্ধি বলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে কি ও ওকে বা ও ওর সঙ্গে ইন্টারফেয়ার করবে। যদি নলে যদি প্রস্থচ্ছেদ বেড়ে যায় তাহলে অনেক বেশি জল প্রবেশ করবে, তাহলে অনেক বেশি জল প্রবেশ করলে এবার প্রত্যেকটা জলের কণাগুলোর মধ্যে ধাক্কাধাক্কি সংঘর্ষ বেড়ে যাবে, প্রত্যেকটা কণা বা প্রত্যেকটা স্তর একে অপরের উপর একটা ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি চলে আসবে, তাহলে সংঘর্ষ বেড়ে যাবে, তাহলে অল্প সামান্য বেগে কি ও অশান্ত হয়ে যাবে, তাহলে ওর সংকট বেগটা কমে যাবে, তাই তো? তাহলে সংকট বেগ ভিসি 3টা বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক, তরলের সান্দ্রতাঙ্ক বাড়লে সংকট বেগ বাড়বে, তরলের ঘনত্ব বাড়লে সংকট বেগ কমবে, আর বা তরলের ঘনত্ব বাড়লে সংকট বেগ কমবে, ব্যাসার্ধ কমলে সংকট বেগ হচ্ছে বাড়বে, তাই তো? যে যদি ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে কম পরিমাণ জল প্রবেশ করছে, তাহলে কম পরিমাণ কি জলের অণুগুলোর মধ্যে ধাক্কা লাগার টেন্ডেন্সি নাই বা খুব খুব কম, তার মানে ওরা অনেকক্ষণ পর্যন্ত বা অনেক বেগ পর্যন্ত ওরা বা অনেক বেশি বেগ পর্যন্ত ওরা শান্ত প্রবাহই থাকবে। তাহলে এবার এই 3টাকে যদি যৌগিক ভেদ করো তাহলে কি পাবে? যে ভিসি প্রপোর্শনাল টু ইটা বাই রো ইন্টু আর, ঠিক কি না? তাহলে এবার এই যে প্রপোর্শনাল, এই প্রপোর্শনালকে যদি সরিয়ে দাও তাহলে কি আসবে? ভিসি ইকুয়ালস টু হবে একটা সাম কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টকে বলা হয় আর সাফিক্সে ই, এবং এটা ইটা বাই রো আর, তাই তো? তাহলে এই ভিসি, তাহলে ভিসি মানে কি আমাদের সংকট বেগ, এবং এখান থেকে তোমরা এটা একটা সমীকরণ পাবে যেটা সংকট বেগের এই যে আর সাফিক্সে ই, এই আর সাফিক্সে ইকেই বলা হয় যে রেনল্ডস সংখ্যা। তাহলে এই আর সাফিক্সে ই মানে কত পাবে? এই আর সাফিক্সে ই মানে পাবে ভিসি ইন্টু রো আর বাই হচ্ছে ইটা। তাহলে এটাকে আবার কি বলবো? যে রেনল্ডস সংখ্যা। দেখো মন দিয়ে দেখো, আমরা যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণে যে রেনল্ডস সংখ্যাটা বোঝাচ্ছে সেখানে কিন্তু ওর সংকট বেগ আছে। মন দিয়ে বুঝো যে এক্ষেত্রে আমরা এই রেনল্ডস সংখ্যার যে মান পাবো সেটা কিন্তু সংকট বেগের জন্য। সেই জন্য এক্ষেত্রে এক্সপেরিমেন্টভাবে একটা সরু নলের ক্ষেত্রে এই রেনল্ডস সংখ্যার মানটা কত হয়? 1000, তাই তো? তার মানে এই রেনল্ডস সংখ্যার মান কত পেলাম? 1000। কোন ক্ষেত্রে? যখন ও সংকট বেগে আছে। তাহলে সংকট বেগে থাকাকালীন ও রেনল্ডস সংখ্যার মান কত হলো? 1000। এবার তুমি এখান থেকে একটা ধরো যে এবার এই নলের মধ্যে দিয়ে যে তরল প্রবাহিত হচ্ছে সেই তরলের বেগের মানটা তার সংকট বেগ অপেক্ষা কম। তাহলে মনে রাখো যে যদি বলি যখন মানে কি সেম তরল, মানে এই রো ঘনত্বের তরল, ইটা সান্দ্রতাঙ্কের তরল এবং আর ব্যাসার্ধ নল, কিন্তু যখন ছিল সংকট বেগ তখন রেনল্ডস সংখ্যার মান কত হয়েছিল? 1000। এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। ব্যাসার্ধ একই আছে, তরলের ঘনত্ব একই আছে, রোধাঙ্ক সান্দ্রতাঙ্ক একই আছে। এবার বেগ যদি কমে যায় তাহলে ও ভিসি মানে যে সংকট বেগ নিয়ে চলছিল, মানে এবার সংকট বেগ থেকেও কম বেগ, তাহলে সংকট বেগ থেকে যদি কম বেগ হয়ে যায়,
যদি সংকট বেগের মান থেকে যদি ওই যে বেগে চলছে তার মান যদি কমে যায়, রো একই আছে, আর একই আছে, ইটা একই আছে, এবার ভিসির মানটা কমে গেছে, তাই যদি কমে যায় ভিসির মানটা, তাহলে আমরা বলবো ও যে রেনল্ডস সংখ্যার মানটা সেটা যে 1000 থেকে কি হবে, অবশ্যই কমে যাবে, ঠিক কি না? যখন ছিল ভিসি তখন ছিল 1000, এবার বেগটা কি ভিসির থেকেও কমে গেছে, তাহলে ভিসিটা কমে গেছে মানে ভিসি থেকেও কি, ভিসির থেকেও বেগটা কমে গেছে, তাহলে এই টোটাল মানটা যে রেনল্ডস সংখ্যার মানটা 1000 থেকে কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এই রেনল্ডস সংখ্যার মান যদি 1000 থেকে কমে যায়, কিংবা ওই নলের মধ্যে যে বেগে জল যাচ্ছে সেই বেগের মান যদি সংকট বেগ থেকে যদি কম হয়ে যায়, তবে বলবো যে এটা হচ্ছে আমাদের শান্ত প্রবাহ। তবে কি আমরা কি বলবো, যে শান্ত প্রবাহ। সেকেন্ড কেস, যদি বলা যায় এবার সেম ব্যাসার্ধ একই, সান্দ্রতাঙ্ক একই, ঘনত্ব একই, কিন্তু এবার যে তরল যে বেগে যাচ্ছে সেই বেগের মানটা হচ্ছে এবার হচ্ছে এই যে সংকট বেগ তার থেকে এবার বেশি। এবার ভিসির জন্য 1000 হয়েছিল, এবার সেকেন্ড কেসে এই এবার যে বেগে জল যাচ্ছে সেই বেগের মানটা ভিসির থেকেও বেড়ে গেছে। তাহলে ভিসির থেকে বেড়ে গেছে মানে কি, তাহলে ওই নলের মধ্যে দিয়ে যে তরল প্রবাহিত হচ্ছে সেই তরলের বেগ সংকট বেগকে অতিক্রম করে গেছে। তাহলে সেক্ষেত্রে ওর যে রেনল্ডস সংখ্যার মান হবে সেটা কি হবে, ওই 1000-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে এই রেনল্ডস সংখ্যার মানটা 1000-এর থেকে বেশি হয়ে যাবে তখন যখন সংকট বেগ অপেক্ষা তরল বেশি বেগে প্রবাহিত হবে। তখন আমরা কি বলবো, তখন বলবো ওই তরল অশান্ত প্রবাহ। তার মানে বুঝতে পারলে এই নলের মধ্যে দিয়ে শান্ত প্রবাহ কখন অশান্ত প্রবাহে পরিণত হবে সেটা আমরা বুঝতে পারি। এই দুটো রাশি, একটা সংকট বেগ আর আরেকটা হচ্ছে তার রেনল্ডস সংখ্যা, তাই তো, তার রেনল্ডস সংখ্যা। এবং রেনল্ডস সংখ্যা কনস্ট্যান্ট, কিন্তু একটি নির্দিষ্ট নলের ক্ষেত্রে এবং নির্দিষ্ট প্রবাহের ক্ষেত্রে। কিন্তু এই রেনল্ডস সংখ্যাকে আমরা কনস্ট্যান্ট নাও বলতে পারি, কেন এটা আবার ভিসি, রো, আর এটার উপর নির্ভর করছে। সাধারণত এই রেনল্ডস সংখ্যার মানটাকে 1000 নেওয়া হয়। এই 1000-এর এই রেনল্ডস সংখ্যার মান যদি 1000 থেকে যদি কমে যায়, তাহলে 1000 থেকে কম মানে কি, আরির মানটা 1000 থেকে কম, তার মানে ওর ভিসি থেকে যে তরল যে বেগে প্রবাহিত হচ্ছে সেই বেগের মানটা কম, তাই সংকট বেগে যায়নি, তার কম বেগে আছে, তাহলে ওদের শান্ত প্রবাহ আছে। আর যদি রেনল্ডস সংখ্যার মান যদি বেড়ে যায়, কত বেড়ে, 1000 থেকে যদি বেশি হয়ে যায়, যদি 1000 থেকে যদি বেশি হয়ে যায় রেনল্ডস সংখ্যা, তাহলে আমরা বলবো ভিসি অপেক্ষা বেগের মানটা বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তাহলে কি বলবো, ওটা অশান্ত প্রবাহ সৃষ্টি হয়েছে। তাহলে এই রেনল্ডস সংখ্যা, তাহলে এই রেনল্ডস সংখ্যা মানে কি, তাহলে এই রেনল্ডস সংখ্যা বলতে বোঝাই যে নির্দিষ্ট একটি সংখ্যার মান দ্বারা আমরা বুঝতে পারি যে কোন প্রবাহ শান্ত হবে না কোন প্রবাহ অশান্ত হবে, তাই তো, এটা হচ্ছে একটা রেনল্ডস সংখ্যা। এবং এই রেনল্ডস সংখ্যার কোনো একক বা কোনো মাত্রা হয় না, কেন, এটাকে একটা শুধু সংখ্যা। আমি তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারলে এই রেনল্ডস সংখ্যা এবং সংকট বেগ এই দুটো রাশি সাহায্য নিয়ে আমরা বুঝতে পারি যে কখন প্রবাহ শান্ত হবে আর কখন প্রবাহ অশান্ত হবে, বা শান্ত প্রবাহ কখন অশান্ত প্রবাহে পরিণত হয়ে যাবে। এবং তোমাদের বললাম তোমার বাড়িতেই দেখতে পাবে যে অ্যাকচুয়ালি ওই ট্যাপটাকে আস্তে করে খুলবে, দেখবে একটা সরু সুতো পড়ছে, দেখে মনেই হবে না জল পড়ছে, তোমার মনে হবে ও একদম স্থির হয়ে আছে, জলস্তম্ভ স্থির হয়ে আছে, ওটা শান্ত প্রবাহ, কোনো হাই নাই, কোনো ঝুট ঝামেলা নাই, শান্ত প্রবাহ। আর যখনই জলে যখন স্পিড বাড়িয়ে দিবে তখন কি দেখবে জল একদম পাগলের মতো একদম ক্ষুব্ধভাবে জল তখন পড়ছে, সেটা আমাদের অশান্ত প্রবাহ, তাই না? যে দেখো যখন ভিসি অপেক্ষা বেগটা কম হবে তখন কি রেনল্ডস সংখ্যা 1000 থেকে কম, যখন ভিসি অপেক্ষা জলের বেগের মান কম হবে তখন রেনল্ডস সংখ্যা 1000 থেকে কি হবে কম, তখন শান্ত প্রবাহ। তাই তো বললাম না, আরে শান্ত প্রবাহের শর্ততে তো আমি তাই বললাম, কি বললাম, শর্ততে বললাম যে শান্ত প্রবাহ তখন হবে যখন বেগের মান কম হবে এবং নল সরু হবে, তাই না? দেখো
নল যদি সরু হয়, নলের ব্যাসার্ধ যদি কম হয়, তাহলেও রেনল্ডস সংখ্যা কম। তাহলে রেনল্ডস সংখ্যা কম মানে তরল শান্ত প্রবাহিত হচ্ছে। তাহলে শান্ত প্রবাহের শর্ত আমি কি বলেছিলাম, বেগের মান কম হতে হবে, অবশ্যই সংকট বেগটি কম হতে হবে, তাহলেও আরই কম হবে, এবং আরও সেক্ষেত্রে কম মানে সরু হতে হবে। তাহলে এবং এই যে রেনল্ডস সংখ্যার এবার দেখো মাত্রা, তাহলে এই যে আরই মানে কি, ভিসি ইন্টু রো ইন্টু আর বাই ইটা। ভিসি, এই ভিসি মানে কি সংকট বেগ মানে বেগ, তাহলে ভিসির মাত্রা কি হয় এল টি মাইনাস ওয়ান। রো মানে ঘনত্ব, এই ঘনত্বের মাত্রা কি হয় এম এল কিউব, তাই তো, ঘনত্ব মানে এম এল মাইনাস 3 এটা হয়। কেন, ভর বাই আয়তন ইন্টু ব্যাসার্ধ মানে কত হয় এল, আর নিচে ইটা মানে কি বোঝায়, ইটার মাত্রা এম এল ইনভার্স টি মাইনাস 1। তোমরা কিন্তু সবাই জানো ইটার মাত্রা তোমাদের অলরেডি আগেই পড়ানো হয়েছে। দেখো তাহলে বেগের মাত্রা বসালাম, রো এর মাত্রা বসালাম, আর এর মাত্রা মানে দৈর্ঘ্য মানে এল, আর নিচে ইটার মাত্রা বসালাম। এম আর এম কাটলো, টি ইনভার্স কাটলো। দেখো এই এল মাইনাস 1 যদি উপরে যায় তাহলে কত হবে, তাহলে উপরে গেলে তাহলে একটা এল তো আছেই, ও উপরে গেলে আরেকটা এল হয়ে যাবে, তাহলে কে থাকবে এল কিউব ইন্টু এল পাওয়ার মাইনাস 3। তাহলে কেটে কত হলো 1 মানে হচ্ছে m0 l0 t0। এই রেনল্ডস সংখ্যা ওর তাহলে যে একক, তাহলে কী হবে একক, কোনো এককই হবে না, সব এককই কেটে যাবে। তাহলে রেনল্ডস সংখ্যা মানে কি শুধু অনলি একটা সংখ্যা, যেটা আমরা ধ্রুবক ধরতে পারি আবার ধ্রুবক নাও ধরতে পারি। যে সেক্ষেত্রে যে বিভিন্ন তরলের ক্ষেত্রে বা বিভিন্ন তরলের মাধ্যমের ক্ষেত্রে এই রেনল্ডস সংখ্যা চেঞ্জ হতে পারে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 1000। একটা স্ট্যান্ডার্ড কত ভ্যালু হচ্ছে 1000। এবং রেনল্ডস সংখ্যা যার সাহায্যে আমরা শান্ত প্রবাহ কখন অশান্ত প্রবাহে রূপান্তরিত হবে শুধু এটাই আমরা জানি রেনল্ডস সংখ্যার সাহায্যে, এর একক বা কোনো মাত্রা হয় না। ক্লিয়ার? তাহলে এই রেনল্ডস সংখ্যাটা পড়বে এবং সঙ্গে ক্রিটিক্যাল ভেলোসিটি মানটা পড়বে, এবং সঙ্গে রেনল্ডস সংখ্যার সাহায্যে বা ক্রিটিক্যাল ভেলোসিটির সাহায্যে আমরা কিভাবে শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহকে আমরা ব্যাখ্যা করতে পারি, তোমরা এটা তোমরা অবশ্যই পড়ে রাখবে। তাই আশা করি তোমরা বুঝতে পারলে শান্ত প্রবাহ কি, অশান্ত প্রবাহ কি, ধারারেখ প্রবাহ কি, দুটি ধারারেখ পরস্পরকে ছেদ করতে পারে না কেন, সঙ্গে সংকট বেগ এবং রেনল্ডস সংখ্যা, এই দুটা কেন জরুরি তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারলে। তাহলে তোমরা মন দিয়ে পড়ো এবং অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।